আসসালামু আলাইকুম। ৪৯তম স্পেশাল বিসিএস শিক্ষার পূর্ণাঙ্গ প্রস্তুতির বিষয়ভিত্তিক ক্লাসের আজকে নবম ক্লাস। আজকে আমরা হাইড্রোডাইনামিক্সের দুইটি অধ্যায় সম্পর্কে জানব। ভেলোসিটি অ্যান্ড অ্যাসিলারেশন অফ ফ্লুইড পার্টিকেলস, স্টেডি অ্যান্ড আনস্টেডি ফ্লোস, ইউনিফর্ম অ্যান্ড নন ইউনিফর্ম ফ্লোস, স্ট্রিম লাইন্স, পাথ লাইন্স, ভর্টেক্স লাইন্স, অ্যান্ড ভেলোসিটি পোটেনশিয়াল, rotational and irrotational flows, equation of continuity, Euler equation of motion, conservative field force, Lamb's equation of motion, Bernoulli's equation. প্রথমে ভেলোসিটি অ্যাজ ইউজুয়াল ডেফিনেশন যেটা আমাদের রেট অফ চেঞ্জ অফ পজিশন। এখানে আমরা সাধারণত কিউ ব্যবহার করে থাকি, তবে আমাদের অন্য কিছু পরীক্ষার হলে ব্যবহার হতে পারে, তবে সেখানে ডিফাইন করা থাকবে। তবে সাধারণত হাইড্রোডাইনামিক্সের ক্ষেত্রে আমরা ভেলোসিটিকে কিউ দ্বারা ডিফাইন করে থাকি। তো এই ইউ, আই, ইউ, ভি, ডাব্লিউ এগুলা এক্স কম্পোনেন্ট, এগুলো ওয়াই অ্যাক্সিস কম্পোনেন্ট, এগুলো জেড কম্পোনেন্ট। আচ্ছা, এখানে বিভিন্ন টাইপসের ভেলোসিটি ফিল্ড আছে। এই ফিল্ডগুলোর ভিতর চারটা আমি এখানে পাশাপাশি রেখে দিয়েছি। এই চারটা ভেলোসিটির সাথে কি সম্পর্ক এটুকুর জন্য, এগুলো নিয়ে আমাদের পরে ডিটেলস আলোচনা আছে। তার মধ্যে হলো ইউনিফর্ম ফ্লো। এটা আমার ভেলোসিটিটা ভ্যারি মানে সেম থাকবে স্পেসে, প্রত্যেকটা স্পেসে, তবে টাইম ওয়াইজ সেটা ভ্যারি করতে পারে। আর নন ইউনিফর্ম কি বলে, আমার যে ভেলোসিটি সেটা ভ্যারি করবে কি স্পেসে, টাইমও ভ্যারি করতে পারে, সেটা ভিন্ন কথা। তাহলে ইউনিফর্ম নন ইউনিফর্মের ভিতর বিষয়টা হলো আমার স্পেস অর্থাৎ স্থানভেদে ভেলোসিটি। ইউনিফর্মে কি স্থানভেদে ভেলোসিটি চেঞ্জ হবে না, নন ইউনিফর্মে স্থানভেদে ভেলোসিটি চেঞ্জ হবে। আর স্টেডিতে মানে এটা সময় ভেদে, অর্থাৎ সময়ের সাথে এটার ভেলোসিটি চেঞ্জ হবে না, আর আনস্টেডিতে সময়ের সাথে ভেলোসিটি চেঞ্জ হবে। তবে স্টেডিতে সময়ের সাথে ভেলোসিটি চেঞ্জ হবে না, তবে স্থানভেদে কিন্তু চেঞ্জ হতে পারে। ঠিক আছে, আচ্ছা। এরপর অ্যাসিলারেশন। আচ্ছা, অ্যাসিলারেশন যে সংজ্ঞা সেটা হলো রেট অফ চেঞ্জ অফ ভেলোসিটি, সেই অনুযায়ী এটা। আর আমার এই ক্যাপিটাল ডিডিটি না থেকে যেটা আমার ছোট হাতের ডিডিটি, এটাও একই কথা। হ্যাঁ, এটাও থাকতে পারে। ঠিক আছে, ওকে। আর তাহলে অ্যাসিলারেশন হবে এইটা, এবং এটাকে ভাঙানোর পর আমরা এটাকে ম্যাটেরিয়াল ডেরিভেটিভ বলা হয়, এবং এটা ভাঙানোর পর এই যে টাইমের সাথে যেটা টাইম পার্শিয়াল যেটা, এটাকে লোকাল ডেরিভেটিভ বলে। আর এটা স্পেস ভেদে যেটা, সেটাকে আমার মানে এক্স ওয়াই জেড এর যেটা, সেটাকে আমার কনভেক্টিভ ডেরিভেটিভ বলে। তো সেই ক্ষেত্রে এটা যেহেতু অ্যাসিলারেশন, তাহলে এই অংশটুকু হবে লোকাল অ্যাসিলারেশন, আর এই অংশটুকু হবে কনভেক্টিভ অ্যাসিলারেশন। আচ্ছা, এটার সম্পর্ক পরে দেওয়া আছে, আমরা দেখে নেব। তাহলে আমরা আমাদের যদি অ্যাসিলারেশন লেখা থাকে, এখানে আমরা বলতে পারবো যে এখানে আমার ফ্লুইডের ক্ষেত্রে অ্যাসিলারেশন কি হবে, একটা লোকাল থাকবে আর একটা কি থাকবে, কনভেক্টিভ থাকবে, অর্থাৎ একটা টাইম ডিপেন্ডেন্ট আর একটা স্পেস ডিপেন্ডেন্ট। আচ্ছা, এই যে বললাম ম্যাটেরিয়াল ডেরিভেটিভ যেটা বলে, অর্থাৎ কোনো ফাংশনের ম্যাটেরিয়াল ডেরিভেটিভ ডিডিটি, যেই ফাংশনটাই হোক না কেন, যেই ফিল্ডই হোক, সেটা যেটা এটা, এটা যদি বাদ দিই, এটা যদি বাদ দিই, আমার শুধু ফাংশন বাদে সম্পর্কটা এটা হবে, এটা এই যে ডেল বাই ডেল টি আর এই অংশটা। তাহলে ভেলোসিটি ফিল্ডের ক্ষেত্রে কত হবে আমার, তাহলে এই অংশটুকু আমরা বলতে পারি, একটু আগে দেখে এসেছে অ্যাসিলারেশন, এটা হলো আমার লোকাল অ্যাসিলারেশন, এটা হলো কনভেক্টিভ অ্যাসিলারেশন। ওকে, এখন আমি অ্যাসিলারেশনের একটু বলি যে স্টেডি এবং ইউনিফর্ম ফ্লো, অর্থাৎ কি এটা একসাথে স্টেডি এবং একসাথে ইউনিফর্ম। স্টেডি বলেছিলাম যে টাইম ওয়াইজ ভ্যারি করে না আমার ভেলোসিটি, সো এই অংশটুকু হবে 0। আর ইউনিফর্মে বলেছিলাম যে কি আমার স্পেস ওয়াইজ ভ্যারি করে না, তার মানে আমার কনভেক্টিভ অ্যাসিলারেশন হবে 0। তাহলে আমার যদি স্টেডি অ্যান্ড ইউনিফর্ম ফ্লো হয়, সেটার ক্ষেত্রে আমরা অ্যাসিলারেশন পাবো কি অলওয়েজ, সেটার ক্ষেত্রে আমরা অ্যাসিলারেশন পাবো কি অলওয়েজ 0।
এখন যদি শুধু স্টেডি ফ্লো হয়, তাহলে শুধু স্টেডি ফ্লো হলে স্টেডি এবং নন ইউনিফর্ম, মানে স্টেডি এবং নন ইউনিফর্ম, তাহলে স্টেডি হলে এই অংশটুক জিরো, নন ইউনিফর্ম মানে এইটুক থাকবে। সেক্ষেত্রে আমরা কি পাবো? কনভেক্টিভ পাবো। আর যদি আমার আনস্টেডি হয় কিন্তু ইউনিফর্ম হয়, ইউনিফর্ম হলে কি এই অংশ জিরো কিন্তু এই অংশ কি নন জিরো, অর্থাৎ লোকাল ডেরিভেটিভ পাবো। তাহলে এই কেসগুলো আমরা মনে রাখবো যে কোনটার ক্ষেত্রে কি পাবো। আমার যে কোনোটা সম্পর্কে জিজ্ঞেস করতে পারবে, অথবা হুইচ ইজ ট্রু এই সম্পর্কেও ধরতে পারে যে স্টেডি অ্যান্ড ইউনিফর্ম ফ্লোতে আমার অ্যাসিলারেশন জিরো, এটা একটা থাকলো, আর এটার সাথে মিলায় মিলায় অন্য কিছু থাকলো, বা এইগুলা যে কোনো একটা অপশনে থাকলো, এটা থাকলো, এটা থাকলো। ঠিক আছে, তাহলে এই স্পেশাল কেসগুলো আমরা মনে রাখবো, এবং মনে রাখাটা সহজ যদি আমরা ডেফিনেশনটা যদি ঠিকঠাক মনে রাখতে পারি। আচ্ছা, এরপর আমরা কিছু এমসিকিউ দেখি এই দুটা এর ভেলোসিটি ভেক্টর অফ 3D ফ্লো ইজ রিটেন অ্যাজ। আচ্ছা, আমরা এই একদম একদম বেসিক যেটা, এই যেটা ইউআই ভিজে এবং ডাব্লিউ কে, শুধু কিন্তু এইরকম না, এটা এইগুলো, এটা যেমন এটা পজিশন বোঝায়, এটার ডেরিভেটিভটাই কিন্তু ভেলোসিটি, তার মানে এটা না, তাহলে হবে কি এইটা। এবং শুধু আই এবং জে না, শুধু আই এবং জে, অর্থাৎ এটাও হতে পারতো, এটাও হতে পারতো, কিন্তু এখানে কি নাই, কে নাই, সরি এটা হতে পারতো, এটাতে কি নাই, কে নাই। আমার বলছে 3D, এখানেও কি নাই, এখানেও কে নাই, আর এখানে কি আছে, শুধুই আই আছে। ঠিক আছে, তাহলে আমার 3D তে আমার কি থাকবে, আই জে কি থাকবে, এটার উপর ভ্যারি করে দেওয়া হয়েছে। আচ্ছা, is a material derivative of a velocity. The material derivative of a velocity is আমার যে সম্পর্ক, এই যে ডি ডিটি, মানে এটার সাথে কি থাকবে, এটা ভেলোসিটি। তাহলে এইটা সবগুলোতে এটাই আছে, তাহলে এটা সমান সমান কি, আমার লোকাল অংশ থাকবে প্লাস কনভেক্টিভ অংশ থাকবে। সো অ্যান্সার হবে কি আমার সি। আচ্ছা, দেন এবার আমরা স্টেডি ফ্লোতে আসি। স্টেডি ফ্লো এর আগেও বললাম যে এটা কি করবে না, টাইম ওয়াইজ চেঞ্জ হবে না, অর্থাৎ আমার যে ভেলোসিটির পার্শিয়াল যে মানে টাইম ডেরিভেটিভ, সেটা কি হবে, জিরো হবে। ঠিক আছে, অর্থাৎ আমার লোকাল অ্যাসিলারেশন কি হবে, জিরো হবে। এখন আমার যদি কিউ একটা ফাংশন দেওয়া থাকে, মানে কিউ একটা যদি ভেলোসিটি ভেক্টর দেওয়া থাকে, আমরা সেটা দেখেই আমরা কিন্তু বলতে পারি যে সেটা স্টেডি কিনা। অর্থাৎ কিউ একটা ভেক্টর লেখার পর সেখানে আমরা বুঝে যাব যে সেটা কি স্টেডি কিনা। কারণ স্টেডি হলে কি হবে, এই যে এটা টাইম ডেরিভেটিভ জিরো হবে, অর্থাৎ এখানে যে ডেফিনেশন থাকবে, অর্থাৎ ধরলাম যে 2x i প্লাস 4y j, আচ্ছা, প্লাস 5xyz কে এরকম থাকলো। অর্থাৎ এগুলোর ভিতর কোথাও কোনোটাতেই যদি আমার টাইম না থাকে, অর্থাৎ টি না থাকে, তাহলে কি এটা ডেরিভেটিভ করলে অবশ্যই, এটা ডেরিভেটিভ করলে অবশ্যই জিরো হবে। সো আমরা এই যে আমার ভেলোসিটি ভেক্টরটা দেখেই বুঝে যাব এটা কি স্টেডি হবে কি না। অর্থাৎ এর ভিতরে যদি টাইম অর্থাৎ টি না থাকে, তাহলে বুঝে যাব যে কি এটা স্টেডি, কারণ এটা টাইমের উপর ডিপেন্ডেন্ট ভেলোসিটি না। হ্যাঁ, তাহলে বুঝে যাবো কি এটা স্টেডি ফ্লো হবে। কিন্তু এটার সাথে যদি এই যে এটা যদি টি থাকতো, তাহলে কি এটা ডেরিভেটিভ করলে কি আর জিরো আসতো, জিরো আসতো না। তখন এটা আমরা কি বলতাম, আনস্টেডি ফ্লো। অর্থাৎ আমরা ভেলোসিটি দেখে বুঝে যাব যে এটা, অর্থাৎ লেখা থাকলো কিউ সমান সমান এইটা, এটা সম্পর্কে নিচের কোনটি, তাহলে এটা দেখেই আমরা বুঝে যাবো কি এটা স্টেডি বা আনস্টেডি। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাহলে এইটার যে ক্যারেক্টারিস্টিক, এটা হবে কি স্ট্রিমলাইন আর ফিক্সড ইন স্পেস। স্ট্রিমলাইন আমাদের পরে আছে, স্ট্রিমলাইন সম্পর্কে বলছি। তবে এটা আমাদের ক্যারেক্টারিস্টিক জানা ভালো, কারণ এগুলাই আমার এমসিকিউতে, মানে জানা ভালো মানে আমার জেনে রাখতে হবে, এগুলো এমসিকিউতে অপশন হিসেবে যে স্টেডি ফ্লোর জন্য নিচের কোনটি সত্য বা নিচের কোনটি সত্য নয়, সেক্ষেত্রে এইগুলো অপশন হিসেবে থাকবে। আর এই ফ্লোয়িং যে প্রপার্টিজ, যেটা ভেলোসিটি, স্পেশাল ডেন্সিটি, এগুলা কি স্পেস ডিপেন্ডেন্ট। এগুলো কি স্পেস ডিপেন্ডেন্ট, কারণ এগুলো কি ডিপেন্ডেন্ট না, টাইমের সাথে চেঞ্জ করে না, অর্থাৎ টাইম ডিপেন্ডেন্ট না। আর এটার যে লোকাল অ্যাসিলারেশন সেটা কি হয়, জিরো, তবে কনভেক্টিভ অ্যাসিলারেশন থাকতে পারে। হ্যাঁ, যদি ইউনিফর্ম ফ্লো হয় তাহলে কনভেক্টিভ অ্যাসিলারেশন থাকবে না, মানে আমরা এর আগে যেটা দেখলাম। তাহলে একই সাথে আনস্টেডিটা হয়ে গেলো, আনস্টেডি এর বিপরীত, যে এটা জিরো হবে না,
আমার লোকাল ডেরিভেটিভ, এটা একটা। আচ্ছা, আর স্ট্রিম লাইন ওটাতে যেমন টাইম ওয়াইজ চেঞ্জ করে, এটাতে ওটাতে চেঞ্জ করে না, তাহলে এটাতে কি টাইম ওয়াইজ চেঞ্জ করবে। তাহলে ওটার ফ্লোয়িং প্রপার্টিস টাইম ডিপেন্ডেন্ট না, তাহলে এটা টাইম ডিপেন্ডেন্ট। আর এটার লোকাল অ্যাসিলারেশন অবশ্যই কি এক্সিস্ট করবে। কনভেক্টিভ অ্যাসিলারেশন থাকতে পারে কি না পারে, কারণ কনভেক্টিভ অ্যাসিলারেশন ডিপেন্ড করে কার, ইউনিফর্ম নন ইউনিফর্ম ফ্লোর উপর। ঠিক আছে, ওকে। এখানে এক্সাম্পল দু একটা এক্সাম্পল দেখে রাখবো। এখন এটা হলো আমি সামারি লিখে রেখেছি যে স্টেডি ফ্লোর ক্ষেত্রে এটা কি হবে, এটা ডেরিভেটিভ শূন্য হবে, আর এটার ক্ষেত্রে কি হবে, শূন্য হবে না। তাহলে এটা স্ট্রিম লাইন কি চেঞ্জ হবে না, যেহেতু টাইম ডেরিভেটিভ মানে ইন্ডিপেন্ডেন্ট, তাহলে স্ট্রিম লাইন সময়ের সাথে চেঞ্জ হবে না, এটা কি চেঞ্জ হবে। আর লোকাল অ্যাসিলারেশন, তাহলে এই যে এটা কি লোকাল অ্যাসিলারেশন বলে, এটা জিরো, আর এটা কি আমরা বলতে পারি নন জিরো। আর কনভেক্টিভ অ্যাসিলারেশন এক্সিস্ট করতেই পারে, নন ইউনিফর্ম, কারণ এটার সাথে আমার স্টেডির সাথে কিন্তু কনভেক্টিভ অ্যাসিলারেশন যুক্ত না, কারণ স্টেডির সাথে টাইমের সম্পর্ক। ঠিক আছে, সো এটা করতেই পারে। আচ্ছা, এটা এক্সাম্পল। আচ্ছা, সংক্ষেপে তাহলে স্টেডি ফ্লো যেটা, সেটা কি এট এ পয়েন্ট কনস্ট্যান্ট অফ টাইম থাকবে, আর আনস্টেডি ফ্লোতে কি থাকবে, ভ্যারিস উইথ টাইম থাকবে। এখন আমরা এই যে এটা দেখে আমরা কি বলতে পারি, এটা কি স্টেডি নাকি আনস্টেডি। যেহেতু এখানে টি নাই, তাহলে এটার আমি যে ডেরিভেটিভ গুলো পার্শিয়াল ডেরিভেটিভ বের করবো, সেটা কি হবে, সমান সমান জিরো হবে। অর্থাৎ আমার প্রত্যেকটার ক্যালকুলেশন করার দরকার নেই, আমরা এখানে দেখে, আমরা তো ম্যাথের স্টুডেন্ট, ক্যালকুলেশন আমরা সহজেই পারি। তাহলে এটা দেখে এটা জিরো, এটা জিরো, এটাও জিরো, অর্থাৎ টোটালটা কি জিরো। সো আমি বলে দেবো এটা স্টেডি ফ্লো। কিন্তু এটার কোনোটার সাথে যদি টি থাকতো, তখন কি আর জিরো হইতো না। তো তখন আমরা বলতে পারতাম আনস্টেডি ফ্লো। অর্থাৎ আমরা এটা দেখেই বুঝে যাব স্টেডি নাকি আনস্টেডি, আমার এতদূর ক্যালকুলেশন করার প্রয়োজন নেই। আচ্ছা, আনস্টেডির ক্ষেত্রে এই যে যেমন এটাতে টাইম আছে, এটাতে টাইম একটা অ্যাটলিস্ট একটাতে থাকলেই হতো। সো আমরা কি পাবো, কিছু একটা পাবো। তাহলে এটা এই ফ্লোটা কি হবে না, আচ্ছা এটার ক্ষেত্রে কি পাওয়া গেছে, 1 পাওয়া গেছে। তাহলে এটাও কি হবে আনস্টেডি, যদিও এই দুটো জিরো, কিন্তু পাওয়া গেছে কি 1। আচ্ছা, a flow is called steady if velocity doesn't vary at a time, মানে vary with time, doesn't vary with time হলে সেটা কি স্টেডি, যেটা বলেছিলাম। আচ্ছা, রিপ্রেজেন্ট স্টেডি ফ্লো, তাহলে স্টেডি হলে সে এর ভিতর কোথাও থাকবে না, কি থাকবে না, টি থাকবে না, এটাতে আছে, এটাতে আছে, এটাতে আছে, তাহলে নাই কোথায়, এইটাতে। অর্থাৎ আমরা দেখেই বুঝে যাব এটার অ্যান্সার হলো এ। আচ্ছা, তারপর আচ্ছা, এই ফ্লোর সম্পর্কে জানা আছে, তাহলে এই ফ্লোর ভিতরে কি একটা আছে, টি আছে, তাহলে আমি বলে দিতে পারি কি এটা স্টেডি হবে কি আনস্টেডি হবে। সো আনস্টেডি হবে। তাহলে আনস্টেডির ক্ষেত্রে এটা একটা আছে আর এটা একটা আছে। তাহলে ইউনিফর্ম হবে কিনা, ইউনিফর্মের ক্ষেত্রে কি কনভেক্টিভটা হবে জিরো, অর্থাৎ এগুলার এক্স ওয়াই এর যে এই পার্টগুলা, এটার যোগফল হবে জিরো। আচ্ছা, আমি পরের অংশ আসছে ওটা দিচ্ছি, অ্যাটলিস্ট আমরা এটা বুঝে যাব। আমরা পরের পার্ট দেখলে আমরা বুঝে যাব ইউনিফর্ম কি নন ইউনিফর্ম। আচ্ছা, এটা হবে নন ইউনিফর্ম, অ্যান্সার হবে ডি। আচ্ছা, in a steady flow which of the following statements is true, স্টেডি ফ্লোর ক্ষেত্রে কি থাকে, আমার লোকাল অ্যাসিলারেশন কি হয়, জিরো হয়, তাহলে এটাই ট্রু। আরো বাকিগুলো আমরা দেখতে পারি যে কনভেক্টিভ অ্যাসিলারেশন না, এটা না, তাহলে বোথ লোকাল দুইটাই জিরো, এরকমও না, তার মানে কোনোটাই জিরো হবে না এমনও না, শুধু কি এ নাম্বার আমার হবে কি অ্যান্সার। ওকে, আচ্ছা, এবার ইউনিফর্ম ফ্লো হইলো যে আমার এটা প্রত্যেকটা স্পেসে কি করবে, মানে এটা স্পেস ওয়াইজ
যদি ভ্যারি না করে তাহলে কি হবে, ইউনিফর্ম হবে। অর্থাৎ এই যে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই ডেল ওয়াই, ডেল ইউ বাই ডেল জেড, এগুলো কি হবে, জিরো হবে। এগুলো ভি এর জন্য, মানে এই সবগুলার এই ডেল ভি বাই, এদের ভিতর যদি কোনো একটা যদি জিরো না আসে, ঠিক আছে, এদের ভিতর যদি কোনো একটা যদি জিরো না আসে, সেক্ষেত্রে কি হবে, ইউনিফর্ম ফ্লো হবে। তাহলে ইউনিফর্ম ফ্লো আমার বোঝার সহজ সুবিধা হলো, মানে উপায় হলো, এইগুলোর ভিতরে কোথাও এক্স ওয়াই জেড থাকবে না, অর্থাৎ এটা স্পেস ডিপেন্ডেন্ট হবে না। যদি এখানে এক্স ওয়াই জেড থাকতো, যদি এরা কি হতো, এক্স ওয়াই জেড থাকতো, তাহলে কি এদের ভিতর একটা না একটা তো কিছু একটা ভ্যালু আসতোই, সবগুলা কি জিরো হইতো। কিন্তু এগুলা কনস্ট্যান্ট হওয়ার জন্য কি, এই ইউ ভি ডাব্লিউ প্রত্যেকটা কনস্ট্যান্ট হওয়ার জন্য কি হচ্ছে আমার, কনস্ট্যান্ট হওয়ার জন্য এই ইউ এর সবগুলা ভি জেড ভি ডাব্লিউ সবগুলার কি হবে, জিরো আসবে, ঠিক আছে। সবগুলা কি আমার পার্শিয়াল ডেরিভেটিভ জিরো আসবে না, কারণ এটা কনস্ট্যান্ট, ওই যেটা দিয়েই করো না কেন, করি না কেন আমরা, সেটা কি আসবে, জিরো হবে। তাহলে আমরা এখানে দেখেই বুঝে যাব এটা কি ইউনিফর্ম ফ্লো। এর ভিতর কোথাও থাকবে না কি, স্পেস থাকবে না। যেমন স্টেডিতে বলছিলাম যে ওটা যেহেতু টাইম ডিপেন্ডেন্ট, কোথাও টাইম থাকবে না। আর এটা যেহেতু টাইম ইন্ডিপেন্ডেন্ট, মানে টাইমের উপর ভ্যারি করে না, সেহেতু কোথাও টাইম থাকবে না। আর এটার ক্ষেত্রে কি হবে, যেহেতু এটা স্পেস ওয়াইজ আমার ভ্যারি করবে না, সেহেতু কি হবে, কোথাও এর ভিতর স্পেস থাকবে না, অর্থাৎ এই ভেলোসিটিটা হবে কি কনস্ট্যান্ট, ঠিক আছে। ওকে, তাহলে আমি এর আগের অংশে চলে যাই। এইটাতে আমরা যে ম্যাথটা করলাম, এটাতে এক্স আছে না, এখানে ওয়াই আছে। তাহলে যদি এই এক্স ওয়াই এগুলো না থাকতো, তাহলে কি বলতাম, আমার ইউনিফর্ম অপশন তখন সি হইতো। যেহেতু এক্স ওয়াই এসব আছে, তাহলে কি হবে, এটা একে তো আমরা টি থাকার জন্য বললাম আনস্টেডি, আর এক্স ওয়াই এসব থাকার জন্য কি বললাম, নন ইউনিফর্ম। এখন আমরা এটার কথা চিন্তা করি, এটা কি স্টেডি হবে, স্টেডি হবে, কারণ এখানে কি কোথাও এর ভিতর টি নাই আছে। তাহলে এটা আমরা বলবো কি স্টেডি, একই সাথে কি ইউনিফর্ম, ঠিক আছে। তাহলে এটা স্টেডি এবং ইউনিফর্ম, এবং এই জন্য এটার অ্যাসিলারেশন কি হবে, জিরো হবে, কারণ এটা লোকাল অ্যাসিলারেশনও জিরো, কনভেক্টিভ অ্যাসিলারেশনও জিরো, মানে টোটাল কি হবে, এটা আমরা বলতে পারি অ্যাসিলারেশন জিরো। ওকে, আচ্ছা, নন ইউনিফর্ম ফ্লো ওই যে বললাম যে ওইগুলো সবগুলাই জিরো, কিন্তু নন ইউনিফর্ম কি অ্যাটলিস্ট একটা এগুলো পাওয়াই যাবে, একটার অ্যাটলিস্ট কিছু একটা ভ্যালু বা কিছু পাওয়াই যাবে, ঠিক আছে, জিরো হবে না। সো সেটাই হবে কি নন ইউনিফর্ম। তাহলে আমরা তো ওখানে দেখেই বুঝে গেছি। আর ডেফিনেশন ওয়াইজ কি হবে, এটা স্পেস ওয়াইজ আমার ভেলোসিটি চেঞ্জ হয়, তাহলে নন ইউনিফর্ম ফ্লো। ওকে, তাহলে এ ফ্লো ইজ কল্ড ইউনিফর্ম। তাহলে ইউনিফর্ম কখন বলা যাবে, যখন ভেলোসিটিটা প্রত্যেকটা স্পেসে সেম হবে, কোন একটা নির্দিষ্ট সময়ে প্রত্যেকটা স্পেসের ভেলোসিটি কি হবে, সেম হবে, ঠিক আছে। তাহলে এটাকে বলা হবে কি, তাহলে এটাকে আমরা বলবো ইউনিফর্ম ফ্লো। আচ্ছা, এখানে বলা আছে কোনটা রিপ্রেজেন্ট করে ইউনিফর্ম ফ্লো। তাহলে ইউনিফর্ম ফ্লো হতে গেলে বলছে যে এক্স ওয়াই থাকবে না, হ্যাঁ, তাহলে এটাতে আছে, এটাতেও আছে, যেটাতে ওয়াই আছে, হ্যাঁ, তাহলে নাই কোনটাতে, এইটাতে। তাহলে আমরা এটা দেখে বুঝে যাব এটাতে কি, এটা আমার ইউনিফর্ম। ওকে, আচ্ছা, এইটা এটাতে আমরা কি বলতে পারি, যেহেতু এক্স আছে, ইউনিফর্ম না, এক্স ওয়াই আছে, তাহলে এটা বলতে পারি আমি নন ইউনিফর্ম। আচ্ছা, স্টেডির অপশন থাকলে, স্টেডি যদি এখানে টি থাকে তাহলে স্টেডি হবে না, আনস্টেডি হবে। টি নাই, যেহেতু টি নাই তাহলে কি হবে, স্টেডি হবে। তাহলে আমরা বলতে পারি স্টেডি এটা তো অপশন নাই, তাহলে শুধু কি আমরা স্টেডির সাথে এটাও মিলে না, ইউনিফর্ম তো না, স্টেডি অপশন আসতেছে না, শুধু কি হলো নন ইউনিফর্ম। আচ্ছা, যদি এরকম থাকতো স্টেডি এন্ড নন ইউনিফর্ম, যদি কোনো অপশন থাকতো, তাহলে এটার ক্ষেত্রে কি সেই অপশনটা হতো। যেহেতু এখানে সেই অপশনটা নাই, তাহলে আমার কি শুধু নন ইউনিফর্ম এই অপশনটাই কি স্যাটিসফাই করে। ওকে, আচ্ছা, বলছে যে নন ইউনিফর্ম ফ্লো এর জন্য কোনটি সত্য, তাহলে কি ভেলোসিটি সেম থাকবে না, এরকম না, কনভেক্টিভ অ্যাসিলারেশন থাকতে পারে,
অবশ্যই, কারণ ইউনিফর্ম ফ্লোরে আমার ইউনিফর্ম ফ্লোরে কি থাকে না, কনভেক্টিভ অ্যাসিলারেশন 0 হয়, কিন্তু এখানে কনভেক্টিভ অ্যাসিলারেশন কি করে, এক্সিস্ট করে। শুধু মে না, শুধু সরাসরি এক্সিস্ট করে। আর লোকাল অ্যাসিলারেশন এটার কি হয়, 0 হতে পারে। এটার ক্ষেত্রে সরি মেটার ক্ষেত্রে মে 0 হতে পারতো। আচ্ছা, আর এটার ক্ষেত্রে কি অলওয়েজ 0 হবে এরকম না, ঠিক আছে, ইয়া অলওয়েজ স্টেডি হবে এরকম কোনো। তাহলে আমার অ্যান্সার হবে কি বি, সরি মেটা হবে লোকাল অ্যাসিলারেশন মে 0, মেটা এখানে থাকবে। ওকে, আচ্ছা, এরপর আমরা স্ট্রিম লাইন সম্পর্কে জানবো। যে স্ট্রিম লাইনটা হলো আমার যে ভেলোসিটি ভেক্টরটা আছে সেটার ট্যানজেন্ট। হ্যাঁ, এটা হলো আমরা ডেফিনেশন অনুযায়ী বলবো, বা আসলে এইটাই। আর এটা হলো টাইম স্পেসিফিক। হ্যাঁ, অর্থাৎ সময়ের সাথে সাথে স্ট্রিম লাইন চেঞ্জ করে যদি আনস্টেডি হয়, ঠিক আছে। স্টেডি হলে তো সেম থাকবে, এটা আমি আগেই বলছিলাম। তাহলে এটা আমরা যদি একটু ভিজুয়ালাইজ করার চেষ্টা করি তাহলে কেমন হবে, অর্থাৎ একটা ধরি যে একটা সরু নল দিয়ে ফ্লো হচ্ছে পানি, হ্যাঁ পানি বলে বা যে লিকুইডই বলে সেটাই আমি বললাম পানি, হ্যাঁ এরকম করে ফ্লো হচ্ছে। আচ্ছা, একটাই দিই আমি, তাহলে সরু নল থেকে এভাবে ফ্লো হচ্ছে। তাহলে আমি ইনস্ট্যান্ট যদি আমি ওইটার একটা ফ্লোয়েড ভিডিওই দেখতেছি কথার কথা, আমি ওখানে কি করলাম, একটা স্ক্রিনশট নিয়ে নিলাম, বা ফ্লো হচ্ছে ওইটার আমি একটা ইনস্ট্যান্ট ছবি তুলে নিলাম। তাহলে ওই মুহূর্তে আমার যে স্ট্রিম লাইন এরিয়া হলো স্রোত রেখা, আমার যে লাইনটা থাকবে স্রোতের, মানে আমার ভেলোসিটি যে লাইন বলতে পারি, ওইটাই হলো আমার স্ট্রিম লাইন, ঠিক আছে, ওইটাই কি আমার স্ট্রিম লাইন। ওকে, তাহলে যেহেতু ওইটা ইনস্ট্যান্ট একটা মুহূর্ত, ওই মুহূর্তে সবগুলো ওই পয়েন্টের শুধু ভেলোসিটির দিক নির্দেশনা করতেছে আমার স্ট্রিম লাইনটা। তো আমি বলতে পারি যে ওই সময়টাতে কি কোনো ফ্লুইড ওই বিন্দুকে পাস করছে, মানে স্ট্রিম লাইন দিয়ে পাস করছে না। তাহলে এই আমরা বলতে পারি যে নো ফ্লুইড ক্রস স্ট্রিম লাইন এট এ গিভেন টাইম, অর্থাৎ ওই টাইমে কি কোনো ফ্লুইডই কি করতেছে না, পাস করতেছে না, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটার আমি বলতে পারি যেহেতু এটা আমার ভেলোসিটির সাথে কি ট্যানজেন্ট, তাহলে কিউ, এটা যদি আমি সংক্ষেপে ডি আর দিই, এটা সমান সমান কি হবে, 0 হবে। আচ্ছা, এইটার আমার যে ইকুয়েশনটা, আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, এইটা আমরা দেখব যে dx বাই ইউ ইজ ইকুয়াল টু dy বাই ভি প্লাস dz বাই ডাব্লিউ। তাহলে স্ট্রিম লাইনের জন্য এই ইকুয়েশনটা আমার গুরুত্বপূর্ণ, এটা আমরা মনে রাখবো। এখান থেকে খুব বেশি ম্যাথ হয়তো আসবে না, কিন্তু মানে স্ট্রিম লাইন ইকুয়েশন আমাদের লেখা লাগতে পারে, ঠিক আছে। ওকে, আচ্ছা, পাথ লাইন হলো যে মানে অ্যাকচুয়াল ট্র্যাজেক্টরি, মানে একটা আমার ফ্লুইড পার্টিকেল যেই পথে ভ্রমণ করছে, বাংলায় বললে কি একটা ফ্লুইড পার্টিকেল যেই পথে ভ্রমণ করছে সেটাই হলো কি আমার পাথ লাইন, ঠিক আছে। তাহলে স্টেডি ফ্লো এর ক্ষেত্রে এটা আমরা মনে রাখবো যে পাথ লাইন আর স্ট্রিম লাইন কি হয়, সেম হয়ে যায়, ঠিক আছে। এই অংশটুকু আমাদের জন্য গুরুত্বপূর্ণ, যে ফরস্ট মানে আমার এগুলা বলতে পারে যে কোনটি সত্য সেইখানে এখানে থাকতে পারে, যে ফর স্টেডি ফ্লো পাথ লাইনস এন্ড স্ট্রিম লাইনস আর কি আইডেন্টিক্যাল। ওকে, আচ্ছা, তাহলে এইটার জন্য আমার পাথ লাইনের জন্য যে আমার ডিফারেন্সিয়াল ইকুয়েশন, আমরা সেটা এইটা, ঠিক আছে, এটা আমরা একটু মনে রাখবো। আচ্ছা, এরপর হলো স্ট্রিক লাইন, যেটা স্ট্রিক লাইন আমাদের সিলেবাসে নাই, কিন্তু এই লাইনগুলোর ভিতর মধ্যেই একটা আমি রেখে দিয়েছি, কারণ অপশনে এটা থাকতে পারে। অপশনে যদি এটা থাকে, এটা সম্পর্কে আমাদের ধারণা থাকবে কি আসলে এই জিনিসটা কি বোঝায়। আচ্ছা, স্ট্রিম লাইনটা বললাম যে কোন একটা ইনস্ট্যান্ট মুহূর্তে আমার ফ্লুইড পার্টিকেলের যে ভেলোসিটি, অর্থাৎ ওই লাইনের প্রত্যেকটা পার্টিকেলের যে ভেলোসিটি, মানে যেটা ট্যানজেন্ট ওইটাই, ঠিক আছে, মানে ভেলোসিটির দিক নির্দেশনা করবে। আর পাথ লাইনটা কি একটা পার্টিকেল, ফ্লুইড পার্টিকেলই ওই পুরা ইয়াতে যেই পথ ভ্রমণ করতেছে সেটা হলো আমার পাথ লাইন। আর স্ট্রিক লাইনটা হলো
একটা নির্দিষ্ট পয়েন্টে অনেকগুলা পার্টিকেলস, মানে ওই নির্দিষ্ট পয়েন্টে যতগুলা পার্টিকেলস যাবে তাদের যে আমার লোকাস বা সঞ্চার পথ, সেটাকে আমরা বলবো কি স্ট্রিক লাইন। ঠিক আছে, তাহলে স্ট্রিক লাইনের ক্ষেত্রে ওই একটা নির্দিষ্ট পয়েন্ট আমার নির্দিষ্ট থাকতেছে, ওই পয়েন্ট দিয়ে আমার যতগুলো পার্টিকেল যাচ্ছে সেসব পার্টিকেলসের সঞ্চার পথটাই হলো কি আমার স্ট্রিক লাইন। আচ্ছা, আর ভর্টেক্স লাইনটা হলো আমার ভর্টিসিটি ভেক্টরের সাথে কি ট্যানজেন্ট। হ্যাঁ, আচ্ছা, ভর্টিসিটি এর পরে আছে, এটা ভর্টিসিটিটা রোটেশনাল বা ইরোটেশনালের উপর ডিপেন্ড করে, এটা পরে আছে। আমরা ভর্টিসিটির ডেফিনেশনটা জেনে রাখবো। তাহলে আমার ভর্টেক্স লাইনটা কি হবে, ভর্টিসিটি ভেক্টরের, এটাই হলো ভর্টিসিটি ভেক্টর, যেটা ওমেগা এটা দ্বারা নির্দেশ করে। হ্যাঁ, ওমেগা সমান সমান কার্ল কিউ। হ্যাঁ, তো এইটার কি হবে, ট্যানজেন্টটাই হবে কি ভর্টেক্স লাইন। হ্যাঁ, আচ্ছা, তাহলে এটা আমার ভর্টেক্স লাইনটা শো করে যে আমার ফ্লুইডটা, মানে ফ্লুইড যে রোটেট করতেছে তার অ্যাক্সিসটা যদি রোটেশনাল ফ্লো হয়, যেমন রোটেশনাল ফ্লো এর ক্ষেত্রে কি করে এটা ভর্টেক্স লাইনটা, মানে ওইটার যে ওরিয়েন্টেশন সেটা আমাকে দেখায়। হ্যাঁ, আর ইরোটেশনাল ফ্লো এর ক্ষেত্রে যেহেতু এই ওমেগা সমান সমান 0 হয়, সো এটার ক্ষেত্রে আমার কি থাকে না, ভর্টেক্স লাইন থাকে না। তাহলে ভর্টেক্স লাইন পাওয়ার একটা শর্ত হবে সেটা কি রোটেশনাল ফ্লো হতে হবে। আচ্ছা, একটু পরে রোটেশনাল ফ্লো আছে, সেটা আমরা দেখব। আচ্ছা, তাহলে এটার আমি সামারি টেবিল আমি যদি চিন্তা করি, তাহলে স্ট্রিম লাইন বলছিলাম যে এটা ট্যানজেন্ট হলো ভেলোসিটি ভেক্টরের, আর ভর্টেক্স লাইনের ক্ষেত্রে এটা কি ভর্টিসিটি ভেক্টরের ট্যানজেন্ট। আর পাথ লাইনটা একটা পার্টিকুলার ফুল ট্র্যাজেক্টরি, আর এই স্ট্রেট লাইনটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে বিন্দুর ভিতর দিয়ে যেসব ইয়ে পাস করে তাদের সঞ্চার পথ। ওকে, তাহলে এটা স্ট্রিম লাইনটা ইয়া করে যে কোনো একটা মুহূর্তে ফ্লুইডের মানে ইনস্ট্যান্ট ডিরেকশন, হ্যাঁ, ভেলোসিটি ডিরেকশন। আর এটা হলো একটা সিঙ্গেল পার্টিকেলের আমার গতি দেখাবে। আর এটার লোকাসটা হলো বলছিলাম যে ওই একটা নির্দিষ্ট পয়েন্টে, ওই পয়েন্টে যতগুলা পার্টিকেলস আছে ওই পয়েন্ট যে গমন করছে সেটার হলো লোকাস। আর এটা আমাকে জানায় কি অ্যাক্সিস অফ রোটেশন অফ ফ্লুইড। আচ্ছা, এখন আমরা একটু দেখি যে একটা ভেলোসিটি ভেক্টর কিউ দেওয়া আছে, এটা এই আকারে দেওয়া আছে, ধরলাম এই ওয়াই মাইনাস এক্স আর জেড। তাহলে এটার বলতে পারে যে এটা স্ট্রিম লাইন ইকুয়েশনটা কি। এইগুলার সলভ চাওয়াটা আসলে রেয়ার, তারপরেও চাইতে পারে। তো সেক্ষেত্রে আমরা এরকম সংক্ষিপ্ত ছোট ছোট বা 2 ডাইমেনশনাল, এই জেড বাদ দিয়ে, হ্যাঁ, জেড অংশ বাদ দিয়ে শুধু এক্স ওয়াই প্লেনে হবে, এইরকম ভেলোসিটির ক্ষেত্রে আমার এটা চাইতে পারে। যদি এখানে জেড 0 থাকতো তাহলে বাকি এই অংশটুকু নিয়ে আমরা শুধু আলোচনা করতাম। ঠিক আছে, তাহলে আমার এটা সমাধান করলে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তবে এটা অতটা ইম্পর্টেন্ট না আমার মতে। তারপরে আমরা যারা যথেষ্ট সময় পাবো, আমাদের মানে আগের প্রিপারেশন ভালো আছে, তারা আমরা এগুলো কিছু ম্যাথ করে যাব। তবে আমরা যেন এই যে স্ট্রিম লাইন ইকুয়েশনটা লেখা, এইটা যেন অ্যাটলিস্ট আমরা দেখে যাই। এরপর পাথ লাইনের ক্ষেত্রে ওই সেম ওইটাই, তাহলে এটা ইউ ডিওয়াই বাই ডিটি, যেখানে ভি ছিল মাইনাস এক্স, এইটারও এই যে সমাধান, আমার মতে সমাধানটা চাওয়ার সম্ভাবনা খুবই কম। ঠিক আছে, তো তারপরেও আমাদের কাছে যাদের সময় আছে এটা একটু দেখে যাব। এমসিকিউতে এত বেশি সময় নিয়ে আসবে না, কারণ এর আগের গুলো যেগুলো ছিল আমরা দেখেই বুঝতে পারতাম যে কোনটা কি, সেগুলো আসার সম্ভাবনা আছে। কিন্তু এটার ক্ষেত্রে আমার মতে খুব বেশি সম্ভাবনা নাই।
শুধুই যাদের পর্যাপ্ত সময় আছে, মানে যেটা বলতে চাইছিলাম যে আমার জেনারেল অংশের প্রিপারেশন ভালো আছে, ওইদিকে আমার টাইম খুব বেশি দিতে হচ্ছে না, তারা আমরা এই অংশটুকু দেখে যাব। আচ্ছা, এরপর হলো ভর্টেক্স লাইন। ভর্টেক্স লাইনটা বলছিলাম যে কার্ল কিউ, হ্যাঁ, মানে ভর্টেক্স লাইনের ভর্টিসিটি। তো এখানে আলোচনা আছে, এইটা আমাদের আসার সম্ভাবনা আছে। তাহলে এই ধরনের ক্ষেত্রে আমার ওই যে ম্যাথটা, ওই ম্যাথের ক্ষেত্রে যদি চিন্তা করি, এখানে সলভটা অন্যভাবে লেখা আছে, ইউ হলো ওয়াই, ভি হলো মাইনাস এক্স, আর এটা হলো জেড। তাহলে ইউ হলো ওয়াই, ভি হলো কি মাইনাস এক্স, আর এটা হলো জেড। তাহলে এটা সমাধান করলে কি কি পাবো? একটা পাবো 0, এটাও পাবো 0, আর একটা পাবো কত? -2। তাহলে আমি যদি -2 এই দুটো যদি 0 পাই, এটা আমরা সমাধান করবো সহজ। হ্যাঁ, সমাধান করলে এটা পাবো কি, এটা আসলে এই অংশটাকে ওমেগা এক্স, এটা হলো ওমেগা ওয়াই, আর এটা কি ওমেগা জেড। তাহলে এই অংশটুকু পাবো। এটা দেখলে আমরা বুঝবো যে ভর্টেক্স লাইনটা প্যারালাল টু কি জেড অ্যাক্সিস। ঠিক আছে, যেহেতু এটা কনস্ট্যান্ট, আমি বলতে পারি ভর্টেক্স লাইন প্যারালাল টু জেড অ্যাক্সিস। এইটা আমাকে জিজ্ঞেস করতে পারে। ঠিক আছে, আচ্ছা। তবে এর চেয়েও আরো অপশন আছে আমাদের। আমি বলছিলাম যে জেড অংশ বাদ দিয়ে, হ্যাঁ, জেড অংশ বাদ দিয়ে আমাদের সবকিছু জিজ্ঞেস করতে পারে। তাহলে কি হয়, ওটা ছোট হয়। ছোট মানে স্যাররা তো আমাদের এসব ক্ষেত্রে দেখবে যে আমার আমি বুঝি কিনা, আমার এটার ডেপথ কতটুকু, এইটুকুই। সো সহজ সহজ আমার ইকুয়েশন থাকবে, সহজ পলিনোমিয়াল থাকবে। তো এইগুলাই সহজগুলাই ব্যবহার করবে শুধু আমাদের ওইটুকু বোঝার জন্য। তো দেখা যাবে যে আমার জেড অংশ বাদ দিয়ে দিবে, কারণ আমাকে 1 মিনিটের ভিতর স্যাররা আমাদের জাজ করবে। আচ্ছা, তাহলে স্ট্রিম লাইন যদি বলি যে এটা ট্যানজেন্ট টু হুইচ অফ দ্য ফলোইং, তাহলে স্ট্রিম লাইন কার ট্যানজেন্ট? আমার ইনস্ট্যান্ট ভেলোসিটির ট্যানজেন্ট, আমার ডেফিনেশন অনুযায়ী, যেটা যেটা পার্টিকেল ট্রাজেক্টরি না, কারণ পার্টিকেল ট্রাজেক্টরি হলো পাথ লাইন, হ্যাঁ, আর ভর্টিসিটি ভেক্টরের যদি ট্যানজেন্ট হয় সেটা কি ভর্টেক্স লাইন। ঠিক আছে, ওকে। আচ্ছা, সো অ্যান্সার হবে আমার কি বি। আচ্ছা, ফলোইং স্টেটমেন্ট ইজ কারেক্ট। ওকে, তাহলে স্ট্রিম লাইন এন্ড পাথ লাইনস অলওয়েজ আইডেন্টিক্যাল না। এটা কখন আইডেন্টিক্যাল? যদি হয় স্টেডি ফ্লো। আচ্ছা, পাথ লাইনস শো অ্যাকচুয়াল ট্র্যাজেক্টরি অফ এ, এই যে একটু আগেই বললাম যে ট্র্যাজেক্টরি অফ এ পার্টিকেল। তাহলে এটাই আমি পেয়ে গেলাম সত্য। পরের গুলা দেখি, ভর্টেক্স লাইন অলওয়েজ আইডেন্টিক্যাল টু পাথ লাইন, এরকম কোনো কথা নাই। হ্যাঁ, আর স্ট্রিম লাইন ডিপেন্ডস অন পার্টিকেল হিস্ট্রি। স্ট্রিম লাইন পার্টিকেল হিস্ট্রির উপর ডিপেন্ড করে না। আমার কোনটা পাথ লাইনটা পার্টিকেল হিস্ট্রির উপর ডিপেন্ড করে, কারণ পাথ লাইনটা ওই শুরু থেকে শেষ পর্যন্ত আমার যে ট্রাজেক্টরি, একটা পার্টিকেল যেই পথে মুভ করতেছে সেটা। তাহলে আসলে পাথ লাইনটা আমার কি করে, পার্টিকেল হিস্ট্রির উপর ডিপেন্ড করে, স্ট্রিম লাইনটা না, কারণ স্ট্রিম লাইনটা একটা ইনস্ট্যান্ট মুহূর্তে। আচ্ছা, ওই যে ম্যাথটা, ওইটার ভর্টেক্স ভেক্টর এটা বলছে যে এটা কি হবে, ওই যে প্যারালাল টু জেড অ্যাক্সিস, অর্থাৎ অ্যালং জেড অ্যাক্সিস। ওকে, যে ম্যাথটা আমরা একটু আগেই দেখে আসলাম, ওইটারই এমসিকিউ ওইটা। আচ্ছা, এরপর হলো ভেলোসিটি, ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন। আচ্ছা, ভেলোসিটি পোটেনশিয়াল ফাংশন হলো কোনো একটা স্কেলার ফাংশনের নেগেটিভ গ্রেডিয়েন্ট। হ্যাঁ, নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ এ সাই, যে কোনোটাই থাকতে পারে, আমরা এখানে এটাই বেশি ব্যবহার করি এটার ক্ষেত্রে। ঠিক আছে, তাহলে আমার এটা কি হবে, আমার ভেলোসিটি যদি কোনো একটা স্কেলার ফাংশনের নেগেটিভ গ্রেডিয়েন্ট দ্বারা যদি প্রকাশ করা যায়, তাহলে এইটাকে আমার এইটাকে বলা হবে কি, এই সাইটাকে, এটাকে বলা হবে কি আমার ভেলোসিটি পোটেনশিয়াল। তাহলে আমি যদি এটা গ্রেড অনুযায়ী লিখি, তাহলে ডেল সাই বাই ডেল ফাই বাই ডেল এক্স, এটা সমান সমান ইউ, এটা সমান সমান ভি, এটা সমান সমান ডাব্লিউ। এখন এটার হলো কন্ডিশন। হ্যাঁ, কন্ডিশন কখন পাওয়া যাবে,
যদি ইরোটেশনাল ফ্লো হয়, ঠিক আছে। এটা কি হতে হবে, এই ভেলোসিটি পোটেনশিয়াল পাবো, এটা কি হতে হবে, আমার যে ফ্লো সেটা কি হতে হবে, ইরোটেশনাল হতে হবে। আর যে স্কেলার পোটেনশিয়ালের যে ফাংশনটা সেটা সিঙ্গেল ভ্যালুড হতে হবে এবং সেই ফাংশনটা কি হতে হবে, কন্টিনিউয়াস হবে, ঠিক আছে। আচ্ছা, সিঙ্গেল ভ্যালুড ফাংশন, মাল্টি ভ্যালুড বা ম্যানি ভ্যালুড ফাংশন আমরা জানি, এর আগে কমপ্লেক্স ভেরিয়েবলে আমরা দেখেছিলাম। আচ্ছা, তাহলে আমার যে গ্রেডিয়েন্ট এটা কি করবে, ইনকম্প্রেসিবল ফ্লো এর জন্য এটা আমার ল্যাপ্লাস ইকুয়েশনটাকে কি করে, ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। তাহলে কোনো একটা স্কেলার দেওয়া আছে, সেটা যদি ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে তাহলে বলতে পারবো যে এটা ইনকম্প্রেসিবল ফ্লুইডের ভেলোসিটি আকারে লেখা যাবে, ঠিক আছে। তাহলে আমার অতটুকু দরকার নাই, আমার এটার জন্য আসবে। আর এই অপশনটুকু আমরা মনে রাখবো, এটা কোন কোন ফ্লো, কোন ক্ষেত্রে, কোন ফ্লো এর ক্ষেত্রে, ইনকম্প্রেসিবল ফ্লো এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ইনকম্প্রেসিবল ফ্লো এর ক্ষেত্রে, ঠিক আছে। তাহলে ইনকম্প্রেসিবল ফ্লো এর ক্ষেত্রে এই অংশটুকু 0 হয়, দেন আমরা বলতে পারি যে এটা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করে। আচ্ছা, এখন এই যে এটা আমার দেওয়া আছে এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার প্লাস জেড স্কয়ার। তো এখান থেকে আমার বলবে যে এটা হলো ইনকম্প্রেসিবল কিনা বা কিনা, ঠিক আছে। তাহলে ইনকম্প্রেসিবল হইলে কি হবে, ইনকম্প্রেসিবল হইলে এই যে আমরা একবারে সরাসরি করতে পারি কি, এটা ল্যাপ্লাস ইকুয়েশনকে স্যাটিসফাই করবে, অথবা এখান থেকে আমরা কি করতে পারি, কিউ বের করতে পারি, এবং কিউ এর যে আমার ডাইভারজেন্স সেটা কি হবে, 0 হতে হবে, ঠিক আছে। আমার এটা আরো সহজ থাকারই সম্ভাবনা, বা এইরকমই থাকলে সর্বোচ্চ, ঠিক আছে। তাহলে আমরা প্রথমে কি, এখান থেকে আমরা কিউটা বের করব। তাহলে আমার দুইটা কাজ হবে, বলতে পারে যে এটা দেওয়া আছে আমার, সেটার ভেলোসিটিটা বের করো, সেক্ষেত্রে এটা ভেলোসিটি বের করা যাবে, ঠিক আছে। আর যদি আরো এক স্টেপ বেশি চাই যে ইনকম্প্রেসিবল কিনা, তাহলে সেক্ষেত্রে আমরা সেটা ডাইভারজেন্স বের করে দেখব সেটা 0 হয় কিনা। তাহলে এটার ক্ষেত্রে কি, যে এটা -2, এটাও -2, এটাও কি -2, মানে -6, নট ইকুয়াল টু 0। তাহলে যেহেতু নট ইকুয়াল টু 0, আমরা কি বলবো, এটা ইনকম্প্রেসিবল নয়। যদি ইনকম্প্রেসিবল হতো তাহলে এখানে কি হতো, 0 হতো, অর্থাৎ এখানে যদি 0 আসতো তাহলে আমরা বলতে পারতাম কি, কম্প্রেসিবল। আচ্ছা, অথবা এই যে আমরা বললাম যে এখান থেকেই আমরা যদি সরাসরি ইয়াটা চাই, আমার ইনকম্প্রেসিবল কিনা, আমার এখানে আমার এটা দুটো বের করে দেখানোর আছে। একটা হলো আমি যদি আমাকে কিউ ভেলোসিটি চাই, সেক্ষেত্রে আমরা একটা দিয়ে এটা বের করতে পারবো। আর যদি ইনকম্প্রেসিবল কিনা, অর্থাৎ কিউ দেওয়া আছে আমার ইনকম্প্রেসিবল কিনা, আমরা এই ফর্মুলা ব্যবহার করে সেটা ব্যবহার করব। আর যদি স্কেলার দেওয়া থাকে, আমার সরাসরি এটা বের করতে হবে। তাহলে আমরা জানি ল্যাপ্লাস যদি আমার স্যাটিসফাই করে, তাহলে ল্যাপ্লাস স্যাটিসফাই করতে গেলে কি, ওই যে এটাতে আমার স্কয়ার আছে মানে 2 বার, তাহলে এটাকে যদি আমি 2 বার পার্শিয়াল ডেরিভেটিভ করি তাহলে কত হবে, 2 হবে। এটার কত হবে, 2 বার 2 হবে। এটার কত হবে, 2 হবে, সমান সমান কত হবে, 6 হবে। তাহলে কি 0 হইলো, নট ইকুয়াল টু 0। সো আমরা বলে দিতে পারি যে ইনকম্প্রেসিবল না, ঠিক আছে। ওকে, তাহলে এখান থেকে আমার যে 3 ধরনের জিজ্ঞাসা থাকতে পারে সবই আমি বললাম। যে এখান থেকে সরাসরি বললো যে ইনকম্প্রেসিবল কিনা, তাহলে আমরা এখান থেকে সরাসরি ল্যাপ্লাস ট্রাই করব, ঠিক আছে। তাহলে আমরা খুব দ্রুত করতে পারবো। এখান থেকে যদি আমার ভেলোসিটি বের করতে পারলে, তাহলে আমরা এই যে ভেলোসিটি পোটেনশিয়ালের যে ফর্মুলা সেটা থেকে আমরা ভেলোসিটি বের করব। আর একটা হলো যদি আমার ভেলোসিটি এই অংশটাই দেওয়া আছে, সেটা ইনকম্প্রেসিবল কিনা, সেটার জন্য আমরা ওই ভেলোসিটির ডাইভারজেন্স বের করবো। সেটা যদি 0 হয় তাহলে আমরা কি বলবো, ইনকম্প্রেসিবল। আর 0 না হলে ইনকম্প্রেসিবল না। ওকে, আচ্ছা, এটা ফিজিক্যাল মিনিং দেওয়া আছে যে এটা সারফেস অফ কনস্ট্যান্ট ফাই, এটা হলে ইকুইপোটেনশিয়াল সারফেস বলে। আর ভেলোসিটি ভেক্টর কি হবে, অলওয়েজ পারপেন্ডিকুলার টু দিস সারফেস হবে। এই সারফেসের কি হবে, অলওয়েজ পারপেন্ডিকুলার হবে। এই দুটো আমরা এমনি মনে রাখবো।
আচ্ছা, এরপর হলো রোটেশনাল ফ্লো। ঠিক আছে, রোটেশনাল ফ্লো এর আগেও একটু একটু বলতে বলতে বলাই হয়েছে যে আমার এই যে ওমেগা, যেটা আমার কার্ল অফ কিউ, এইটা যদি নট ইকুয়াল টু 0 আসে, কার্ল অফ কিউ আসলে ওই যে আমার যেই কার্ল বের করা যে সূত্র যেটা আমরা জানি ডিটারমিনেন্টের মাধ্যমে, তো এটা করলে আমার আসলে যে এই জিনিসগুলাই আসে। হ্যাঁ, এটাই আসে, আমরা সরাসরি এটাও মনে রাখতে পারি। আর আমরা যারা নির্ণয়কে একদম সহজ মনে হয় তাহলে আমরা সরাসরি নির্ণয় থেকে বের করবো। তাহলে রোটেশনালের ইয়া হইলো কি, যে এটা 0 হবে না। ঠিক আছে, এটা কি হবে না, ভর্টিসিটি 0 হবে না। ঠিক আছে, তার মানে এটা নন জিরো ভর্টিসিটি থাকবে। ওকে, তাহলে আমরা একটু দেখি, এই যে এটার দেওয়া আছে। হ্যাঁ, তাহলে এটার ক্ষেত্রে আমি কি করব, ওই যে এই যে অনুযায়ী ছিল আমি বসায় দিব, দিয়ে এটা। আচ্ছা, এখানে একটা সমাধান হইলো, এর আগেও করছিলাম, ওই যে -2 আসছিল। হ্যাঁ, মনে আছে, আমরা যখন এর আগে দেখলাম এর আগের অঙ্ক, ওই অঙ্কটাতে। তাহলে এখানে কি আসলে কি 0 আসছে? 0 আসে নাই কি? এটাতেও যদি 0 আসতো তাহলে বলতাম কি রোটেশনাল, কিন্তু এটাতেও 0 আসে নাই, তাহলে এটা আমরা কি বলবো, এই এটা হলো রোটেশনাল। ঠিক আছে, আচ্ছা এখানে একটু সতর্ক থাকবো, যেমন এর আগে স্টেডিতে 0 হইলে স্টেডি, ইউনিফর্মে 0 হইলে ইউনিফর্ম, কিন্তু রোটেশনালের ক্ষেত্রে আলাদা, এটা উল্টা। আমরা কিন্তু গুলায় যেতে পারি পরীক্ষাতে। হ্যাঁ, দেখা গেল নট ইকুয়াল টু 0, আমরা তাহলে রোটেশনাল ওইটার সাথে মিলে বলে দিতে পারি। ঠিক আছে, তো এটা একটু সতর্ক থাকবো। হ্যাঁ, ভুল হওয়ার সম্ভাবনা থাকে বলেই আমি বলছি, তো এটাতে আমরা সতর্ক থাকবো। এটাতে কি উল্টা, আমার নট ইকুয়াল 0 হলেই রোটেশনাল, আর ইকুয়াল 0 হলেই ইররোটেশনাল। ঠিক আছে, ওকে, তাহলে এটাও আমরা বের করতে পারবো। আচ্ছা, এখন এই অংশটুকু আমি বলি, যে আমি বলেছিলাম যে আমাদের একটু সহজ করেই দেওয়া থাকবে, যে 2 ডাইমেনশনাল দিল, মানে এক্স ওয়াই প্লেনে দিল, অর্থাৎ ইউ এক্স ওয়াই এর আকারে থাকলো, ভি এক্স ওয়াই এর আকারে থাকলো, আর এই অংশটা কি থাকলো 0। তাহলে এটা যদি আমি ওই অনুযায়ী লিখি, তাহলে আই জে কে, এখানে ডেল বাই ডেল এক্স। হ্যাঁ, আচ্ছা, মাউসে লেখা, এটাতে কি ওয়াই এরটা ডেল বাই ডেল ওয়াই, আর এটাতে কি ডেল বাই ডেল জেড। হ্যাঁ, তো এখানে ইউ এক্স ওয়াই, তার মানে এখানে ইউ এক্স ওয়াই এর ইয়া থাকবে, এখানে কি থাকবে ভি এক্স ওয়াই। হ্যাঁ, এখানে কি থাকবে ভি এক্স ওয়াই এর, আর এটা কি হবে 0 হবে। তাহলে যখন আই এর ক্ষেত্রে নিব, তাহলে এই যে ডেল বাই ডেল ওয়াই, এটার 0 সাথে কি অলওয়েজ 0 হবে, আর এই যে ডেল বাই ডেল জেড, এটার সাথে এটা আসবে, যেহেতু এটা এক্স ওয়াই এর, এটাও কি হবে 0 হবে। তার মানে আই এর ক্ষেত্রে আমি কি পাবো, মানে 0 পাবো প্রথমটা। তাহলে এটার জন্য কি হবে, যখন এটার জন্য আসবো, এটা দিয়ে যখন এটাতে ইয়া করবো 0, আবার এটা দিয়ে যখন, এটা তো জেড এর সাপেক্ষে পার্শিয়াল ডেরিভেটিভ, কিন্তু এখানে তো জেড নাই এক্স ওয়াই এর, তাহলে এটাও কি হবে 0। শুধু আসলে থাকবে কখন, এই যে কে এর অংশ, মানে এটাকে ডেল এক্স, এটা কি এক্স ওয়াই এর, মানে একটা ডেরিভেটিভ পাওয়া যাবে, মাইনাস এটার একটা ডেরিভেটিভ পাওয়া যাবে, মানে অর্থাৎ শুধু আমার যে ওমেগা জেড এই অংশটুকু পাবো, বাকিগুলা কি হবে অটো 0। তাহলে আমাকে যখন কিউটা দিবে, আমি যখন দেখবো সেখানে এক্স ওয়াই ব্যতীত আর কিছু নাই, তাহলে আমি প্রথম দুইটা 0 পেয়ে যাচ্ছি। ঠিক আছে, মানে ওমেগা এক্স এবং ওমেগা ওয়াই 0 আমার অটো জানা, তাহলে ক্যালকুলেশনটা আমার কি সোজা হলো, তাই না? আমি শুধু এই কে অংশের জন্য, আমি শুধু কি করব, এই কে অংশের জন্য এইটুক ক্যালকুলেশন করব। ওকে, আচ্ছা, তাহলে আমার যদি এরকম ওয়াই মাইনাস এক্স আর 0 এইরকম যদি থাকতো, তাহলে আমার জন্য কি সহজ হতো, এটা কি এক্স ওয়াই এর আছে, তাই না? এক্স ওয়াই প্লেনেই আছে শুধু। সো আমি কি এই যে কে অংশের জন্য, মানে ওমেগা জেড অংশটুক শুধু বের করবো। হ্যাঁ,
তাহলে ওইটাও যদি, এই দুটো তো জিরো আছে, এইটাও যদি আমি জিরো পেয়ে যাই সামাও, এটাও যদি জিরো পেয়ে যাই, তাহলে বলবো কি ইরোটেশনাল। আর এটা যদি জিরো না পাই তাহলে বলবো কি রোটেশনাল। আচ্ছা, আমরা এটাতে একটু চেক করে দেখি এটা কেমন হয়। তাহলে ডি এক্স বাই ডিভি, তাহলে এটার জন্য কত পাবো? -1। আর এটার জন্য ফর্মুলা অনুযায়ী কত পাবো? মাইনাস সূত্র, মানে এটার জন্য পাবো কত? -1 সমান সমান কত হলো? এই যে -2। তাহলে আমরা এর আগে যেটা দেখছিলাম এটা কি সহজ হলো না? 0 0 -2, এটা হলো আমার ওমেগা। ঠিক আছে, তাহলে আমি বলতে পারি যে এটা কি না, এটা কি রোটেশনাল ফ্লো। আর যদি এটা আমি জিরো পেয়ে যেতাম তাহলে কি বলতাম? এটা ইজ রোটেশনাল ফ্লো। অর্থাৎ এখানে যদি শুধু এক্স থাকতো তাহলে এটা 1 হইতো, -1 একদম জিরো হয়ে যেত, তখন বলে দিতাম কি আমার ইজ রোটেশনাল। আচ্ছা, তাহলে এ ফ্লো সেড টু বি রোটেশনাল, কখন রোটেশনাল বলা যাবে? যখন ভোর্টিসিটি কি হবে? নন জিরো হবে। ঠিক আছে, আর যেমন এটার ক্ষেত্রে, এটারই তো একটু আগে বের করলাম, তাহলে বের করাটা সহজ, যেহেতু আমি একটু আগে বের করে ফেলেছি। তাহলে এটার জন্য হবে আমার কি, এটা রোটেশনাল। ঠিক আছে, আচ্ছা এই যে এটার ক্ষেত্রে এটাও একইভাবে যে অংশটুকু বের করলেই হচ্ছে। ঠিক আছে, 0 - 0 কি 0, তার মানে আগের দুটো তো অটোমেটিক জিরো, এটাও জিরো, তার মানে এটা হবে আমার ইররোটেশনাল। আচ্ছা, এরপর হলো ইকুয়েশন অফ কন্টিনিউটি। ইকুয়েশন অফ কন্টিনিউটি হলো আমার যে প্রিন্সিপাল অফ কনজারভেশন ম্যাস, সেটা আমার ডিফাইন করে। অর্থাৎ একটা পাইপের ভিতর দিয়ে যদি আমি ফ্লোটা করি, তাহলে আমার এই দিক দিয়ে যে ম্যাস পরিমাণ হলো আমার ফ্লুইড যাচ্ছে, এই দিক দিয়ে কি হবে? সেই ম্যাস পরিমাণ কি হবে? বের হবে। মানে এখানে কোনো আসলে কোথাও তৈরি হচ্ছে না বা শেষ হয়ে যাচ্ছে না। হ্যাঁ, মানে কোথাও সোর্সিং কিছুই নাই। এটা করেই আমার কি, এটা থেকেই আমার ইকুয়েশন অফ কন্টিনিউটি আসে। সো ইকুয়েশন অফ কন্টিনিউটি আমরা এটা সরাসরি মনে রাখবো। আর এটা রোটা হলো আপনার ফ্লুইডের ডেনসিটি, কি তো জানি আমরা ভেলোসিটি ভেক্টর। ঠিক আছে, তাহলে এটা মনে রাখবো। আচ্ছা, ওই যে বললাম ইনকম্প্রেসিবল, এর আগে যেটা ব্যবহারই করলাম, ইনকম্প্রেসিবলের জন্য কি এটা জিরো হবে, তার মানে এই অংশটুকু কি জিরো। ওকে, আচ্ছা, আর কন্টিনিউটির যে আমার সিলিন্ড্রিক্যাল কোঅর্ডিনেটসে, স্ফেরিক্যাল কোঅর্ডিনেটসে যা হবে সেগুলো আমরা একটু মুখস্থ রাখবো। এইগুলা সরাসরি পরীক্ষায় আসতে পারে, এগুলো থেকে ম্যাথ আসার সম্ভাবনা নাই। যা আসবে এটার এই ইয়েটাই আসার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে ইউ ভি ডাব্লিউ দেওয়া আছে। ঠিক আছে, তাহলে এটা ইনকম্প্রেসিবল কিনা এটা যদি আমরা চেক করি, তাহলে কি হবে? এই তিনটার যোগফল কি হতে হবে? জিরো হতে হবে। আচ্ছা, তাহলে এটা ডেল ইউ বাই ডেল এক্স বের করা হয়েছে, এটা কত? এটা -2x, আর এটা কত বের হয়েছে? এটা 1। তাহলে এই তিনটা যদি যোগ করি সমান সমান আসলে কত পাবো? 1। তাহলে যেহেতু নট ইকাল টু জিরো, তাহলে এটা কি বলবো? এটা ইনকম্প্রেসিবল নয়। ঠিক আছে, আচ্ছা, the equation of continuity of fluid mechanics represent the equation of continuity of in fluid mechanics represent conservation of mass, যেটা আমি বললাম। আমার ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য আমার কন্টিনিউটি ইকুয়েশন কোনটা হয়ে যাবে? এই যে এটা হবে কি জিরো, কারণ ইনকম্প্রেসিবল মানে কি আমার ডেনসিটিটা টাইম অনুযায়ী চেঞ্জ হবে না, মানে এই অংশটুকু জিরো। তাহলে থাকে কি, এটাও কনস্ট্যান্ট। এখান থেকে সহজেই বলা যায় যে এটা কি হবে? ইনকম্প্রেসিবল ফ্লুইডের জন্য আমার ইকুয়েশন অফ কন্টিনিউটি জিরো, ডাইভারজেন্স কিউ ইজ ইকুয়াল টু, আচ্ছা 2D ইনকম্প্রেসিবল, তাহলে কি হবে? 2D
সাথে কি ইনকম্প্রেসিবল, তার মানে এই যে এই অংশটুকু সমান সমান কি হবে আসলে 0, অর্থাৎ অ্যান্সার হবে কি 3D হলে 0 থাকতো। আচ্ছা, এরপর পরের অধ্যায় আমার অয়েলার ইকুয়েশন অফ মোশন। আচ্ছা, অয়েলার ইকুয়েশন অফ মোশনের জন্য আমার এটা মনে রাখতে হবে যে এটা ইনভিসকিড বা নন ভিসকাস যেটা ফ্লুইড সেটাই ব্যবহার করা হবে, এখানে কোনো ভিসকিসিটি নাই। আর এই মোশনটা একটা বডি ফোর্স যেমন গ্র্যাভিটি, যেগুলো যে আমার এই জন্যই কনজারভেটিভ ফোর্স দরকার, প্রেশার ফোর্স এটার আন্ডারে চলছে। তাহলে এখানে আমার যেটা কোন ল থেকে আসে, নিউটন সেকেন্ড ল থেকে আসে, এটা আমার জানতে হবে যেটা কোথা থেকে, অয়েলার ইকুয়েশন অফ মোশন। তো এইটা হলো আমার অয়েলার ইকুয়েশন অফ মোশন। এই অংশটুকু আমরা রাখবো, এই রোটাই পারে ভাগ আকারেও থাকতে পারে, তাহলে ডি কিউ বাই ডিটি 1/ρ প্লাস কি এফ। পি এর পরিচয় হলো প্রেশার আর এফ এর পরিচয় হলো বডি ফোর্স পার ইউনিট ম্যাস। ঠিক আছে, তাহলে এটা এফটাকে আসলে বলা যায় কি, এটা আসলে পার ইউনিট ম্যাসে বডি ফোর্স, মানে এটা আসলে অ্যাসেলারেশন প্রকাশ করে। ঠিক আছে, গ্র্যাভিটি হইলে তখন এটার ভ্যালু কি হয়ে যেত, জি। ঠিক আছে, তাহলে এটা যেহেতু অ্যাসিলারেশন, এটাও অ্যাসিলারেশন, এই অংশটুকু তখন কি হয়ে যাবে আসলে অ্যাসিলারেশনই ডিফাইন করবে। ওকে, আচ্ছা আচ্ছা অয়েলার ইকুয়েশন ডিসক্রাইব করে যখন ফ্লুইডটা কেমন হয়, ইনভিসিড ফ্লুইড যেটা। আচ্ছা, এটার ফর্ম যেটা সরাসরি আমাদের মুখস্থ এ। আচ্ছা, কনজারভেটিভ ফিল্ড ফোর্স, এটা কনজারভেটিভ ফিল্ড ফোর্স মানে আমার যে ফোর্স, এটা পার্টিকেলের যে পাথ সেটার উপর ইন্ডিপেন্ডেন্স, অর্থাৎ এটার প্রথম পয়েন্ট আর শেষ পয়েন্টের উপর ভ্যারি করে। তাহলে এই 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 ধরনের ফোর্সকে বলা হয় কি কনজারভেটিভ ফোর্স। আর এটার কনজারভেটিভ ফোর্সের ক্ষেত্রে আমরা মনে রাখবো যে এটার যে ওয়ার্ক হয়, মানে ওয়ার্ক ডান বাই ক্লোজ পাথ, এটা সবসময় কি হয় 0 হয়। তাহলে আমার এই প্রপার্টিসগুলো একটু কনজারভেটিভ এর জন্য রাখবো। এটা কি বলছিলাম, পাথ ইন্ডিপেন্ডেন্ট, ক্লোজ পাথে ওয়ার্ক 0, আর কনজারভেটিভ ফিল্ড ফোর্স হলে সেটাকে অবশ্যই নেগেটিভ গ্রেডিয়েন্ট অফ পোটেনশিয়াল সেই আকারে লেখা যায়। আর কার্ল অফ কনজারভেটিভ সবসময় কি হবে 0 হবে। ঠিক আছে, কার্ল অফ কনজারভেটিভ ফোর্স সবসময় কি হবে 0 হবে। তাহলে এই চারটা প্রপার্টিস আমরা এটার ক্ষেত্রে মনে রাখবো। কনজারভেটিভ ফোর্স গুলো আছে, তার ভিতর উদাহরণ হলো গ্র্যাভিটেশনাল ফোর্স, যেমন এটাকে আমার এই যে আকারে গ্রেড অর্থাৎ পোটেনশিয়াল আকারে লেখা যাচ্ছে ইলেকট্রোস্ট্যাটিক, আর যেটা আমার স্প্রিং ফোর্স। আচ্ছা, তাহলে এ ফোর্স ইজ কল কনজারভেটিভ যদি যদি কি হয়, ওয়ার্ক ডান ইজ ইন্ডিপেন্ডেন্ট ফ্রম দ্য পাথ টেকেন, তাই না? এটা ইন্ডিপেন্ডেন্ট, ঠিক আছে, ডিপেন্ড হলে তো হলো না। ওকে, তাহলে আমার কনজারভেটিভ ফোর্স যদি এটা হয় আর আমার পটেনশিয়াল এনার্জি যদি ভি হয়, তাহলে এফ সমান সমান কি মাইনাস গ্র্যাড ভি। ঠিক আছে, এফ সমান সমান কি হবে মাইনাস গ্র্যাড ভি। আচ্ছা, ল্যাম্ব ইকুয়েশন অফ মোশন, এটা আমার ওই অয়েলার ইকুয়েশন অফ মোশন থেকেই আসে। আমরা বিশাল বড় একটা ফর্মুলা, আমরা থিওরি পড়ছিলাম। তো আমার মনে হয় আমি একটু তুলে ধরার চেষ্টা করছি। আমার মনে হয় ওই ফর্মুলা অনুযায়ী আস্তে আস্তে আসলে যেগুলো আছে আমরা যখন প্র্যাকটিস করব সেই অনুযায়ী করব। আমি খুব শর্টকাটে ওটা তুলে ধরেছি। আমার যেটা অয়েলার ইকুয়েশন অফ মোশন ডিডিটি ছিল, এটা ম্যাটেরিয়াল ডেরিভেটিভ ছিল, সেটা যদি আমি লোকাল আর কনভেক্টিভ লিখি তাহলে এমন হয়। দেন এই যে এই অংশটুক সমান সমান কি আছে, কি হয়, এটা হয়। ঠিক আছে, কিউ স্কোয়ার আর কিউ ক্রস আমার ডেল ক্রস কিউ, এটা। হ্যাঁ, তাহলে আমার এই অংশটুকু তো জানি আমরা, আমার কি বলে ভোর্টিসিটি বলে, মানে এই যে এটা
এটা কিন্তু আমার কি ওমেগা। তাহলে এই এই আমার যে ল্যাম্ব ইকুয়েশন এটা যখন আমরা বসায় দিচ্ছি তখন সমীকরণটা কি হচ্ছে এরকম, এবং সেটা কি এই আকারেও থাকতে পারে। তাহলে আমরা দুই আকারটাই দেখব। তাহলে এখানে কি কি আছে? ভর্টিসিটি আছে, ভেলোসিটি আছে, আর প্রেশার আছে। তাহলে আমার ল্যাম্ব ইকুয়েশন কার কার ভিতরে রিলেশন করতেছে? ভেলোসিটি, ভর্টিসিটি আর কি প্রেশারের ক্ষেত্রে। এবং অয়েলার ইকুয়েশনে শুধু কি ছিল? সরি, ভর্টিসিটি ছিল না। তাহলে এটা আমার ল্যাম্ব ইকুয়েশন আমার কি ভর্টিসিটি অ্যানালাইসিসের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আচ্ছা, এটার স্পেশাল কেস যদি ইররোটেশনাল ফ্লো হয়, মানে এই ওমেগা সমান সমান 0 হয়, তাহলে এই অংশ কি হবে 0। তাহলে আমার বাকি থাকবে কত? এইটু। তাহলে আমার ইররোটেশনাল ফ্লো এর ক্ষেত্রে আমার যে ল্যাম্ব ইকুয়েশন যেটা হবে সেটা কেমন হবে সেটা আমরা লিখতে পারি। এই আকারেও থাকতে পারে, ঠিক আছে, এই আকারেও থাকতে পারে। ওকে, তাহলে এটার ফিজিক্যাল ইন্টারপ্রিটেশন আমরা এটা জানি যে লোকাল অ্যাসিলারেশন, এটা আমার কনভেক্টিভ অ্যাসিলারেশন ডিউ টু রোটেশন। হ্যাঁ, ওমেগা যেহেতু এটা রোটেশন ডিফাইন করে ভর্টিসিটি। আর এটা হলো গ্রেডিয়েন্ট অফ প্রেশার আর কাইনেটিক এনার্জি পার ইউনিট মাস। আর এফটাকে আমরা এর আগে বলছিলাম যে বডি ফোর্স পার ইউনিট মাস। হ্যাঁ, তো আমি যেটা বললাম যে এখানে যখন আমার প্রশ্নে কখনো এটা কি, যেহেতু গ্র্যাভিটিও এটার ভিতরে একটা, এবং গ্র্যাভিটিটা খুব কমন, হ্যাঁ, তাহলে এটা কি জি দ্বারা কিন্তু আমার মানে রিপ্লেসড থাকতে পারে। হ্যাঁ, সেক্ষেত্রে আমার ঘাবড়ানোর কিছু নাই। আচ্ছা, এই যে অয়েলার ইকুয়েশন, ল্যাম্ব ইকুয়েশন পাশাপাশি লেখা, এবং ইররোটেশনাল ফ্লোতে এটা যে 0 হওয়ার পর যা থাকে, এটা তিনটা আমি পাশাপাশি লিখে দিয়েছি যাতে আমাদের প্র্যাকটিস করতে একটু সুবিধা হয়। আচ্ছা, বার্নালিস ইকুয়েশন হলো এনার্জি কনজারভেশন সম্পর্কে। হ্যাঁ, যে বার্নালি ইকুয়েশন এনার্জি কনজারভেশন করে ফ্লুইড পার্টিকেল কোথায়, কোন বরাবর? স্ট্রিম লাইন। তাহলে এইটুকু আমরা মনে রাখবো। ইকুয়েশন তো আমার এই যে এটা আমরা মনে রাখবো। এটা এই স্টেটমেন্টটা কিসের? এনার্জি কনজারভেশন ফর এ ফ্লুইড পার্টিকেল এলং কি স্ট্রিম লাইন। তাহলে এই স্ট্রিম লাইন এটা মনে রাখবো, আর এটা কি এনার্জি কনজারভেশন। আচ্ছা, তাহলে এখানে প্রেশার এনার্জি, কাইনেটিক এনার্জি আর পোটেনশিয়াল যে এনার্জি, এইগুলোর ভিতর কি করে রিলেশন তৈরি করে, ঠিক আছে। আচ্ছা, তাহলে এটা বার্নালি ইকুয়েশন আমরা কখন পাবো, কোনটার ক্ষেত্রে পাবো? সেটা ইনভিসকিড ফ্লুইড হইতে হবে, ইনকম্প্রেসিবল ফ্লুইড হইতে হবে, এবং সেই ফ্লোটা কি হতে হবে? স্টেডি ফ্লো হতে হবে। তাহলে স্টেডি ফ্লো হইলে সেইটার স্ট্রিম লাইন বরাবর পাবো, ঠিক আছে। আচ্ছা, স্টেডি ফ্লো এর ক্ষেত্রে কিন্তু আবার একটু মনে রাখবো, স্ট্রিম লাইন আর পাথ লাইন সেম, ঠিক আছে। আচ্ছা, এবং কনজারভেটিভ বডি ফোর্স থাকতে হবে, সেক্ষেত্রেই আমি এটা পাবো, ঠিক আছে। তাহলে এগুলোর পরিচয় কিউ তো জানি, আমার ভেলোসিটি, পিটা হলো প্রেশার, রো হলো আমার ফ্লুইড ডেন্সিটি, ওমেগাটা হলো আমার পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস। তো এটার ক্ষেত্রে যে উদাহরণ হিসেবে যেহেতু আমি গ্র্যাভিটি একটা নিছি, সেটাই বলা হয়েছে যে এটা গ্র্যাভিটেশনাল পোটেনশিয়াল এনার্জি পার ইউনিট মাস। তাহলে এটা এই এফটা সমান সমান কি লেখা যায়? মাইনাস গ্র্যাড ওমেগা। আচ্ছা, এখন এটার আমরা কিছু স্পেশাল কেস দেখব। হরিজন্টাল ফ্লোতে কি হবে? এটা সমান সমান কি হবে? কনস্ট্যান্ট পাবো, কারণ হরিজন্টাল ফ্লোতে এটা আমার পোটেনশিয়াল চেঞ্জ হবে না। আমি একটু দেখাইতে পারলে ভালো হবে। আচ্ছা, এটা আমরা অ্যাজিউম করে নিই। তাহলে সেটার ক্ষেত্রে হরিজন্টাল ফ্লো এর ক্ষেত্রে আমার বার্নালি ইকুয়েশন কি হবে? এইটা হবে। এই অংশটুকু আমরা দেখে রাখবো। আর স্ট্যাগনেশন পয়েন্টের ক্ষেত্রে যেটা হবে, স্ট্যাগনেশন পয়েন্টের ক্ষেত্রে এইটুকু আমরা দেখে রাখবো। এটা অত ইম্পর্টেন্ট না, তবে আমি হরিজন্টাল ফ্লো এর ক্ষেত্রে এটা দেখবো, ঠিক আছে। আচ্ছা, এই আমার বার্নালি ইকুয়েশনের অ্যাপ্লিকেশন। আর এটার যে লিমিটেশন, যেটা হলো কি, লিমিটেশনের ক্ষেত্রে আমার বলাই আছে যে ভিসকাস ফ্লো হতে হবে, ঠিক আছে, নাইলে কিন্তু
সরি ইনভিসকাস ফ্লুইড হতে হবে, অর্থাৎ মানে এটা নট ভ্যালিড ফর ভিসকাস ফ্লো। আর যদি ফ্লো যদি আমার এনার্জি লুজ করে সেক্ষেত্রেও হচ্ছে না। আর এটা অ্যালং কি হবে, স্ট্রিমলাইন ইন রোটেশনাল ফ্লো। এটাকে বলা হয়েছিল যে ইরোটেশনাল ফ্লো হইলে কিন্তু এটা ক্ষেত্রে আসবে না। আচ্ছা, তাহলে আমরা বার্নালি ইকুয়েশন নিয়ে দুটো এমসিকিউ দেখি কেমন আসতে পারে। তো বার্নালি ইকুয়েশন কি হবে, অ্যালং এ স্ট্রিমলাইন এক্সপ্রেস কি কনজারভেশন অফ এনার্জি, যেটা আমি প্রথমে বললাম যে এটা আমাদের মুখস্থ রাখতে হবে, বা এটা কনজারভেশন অফ এনার্জি অ্যালং স্ট্রিমলাইন বা অন্যান্য কিছু সেসব থাকবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে বার্নালি ইকুয়েশন অফ অ্যালং স্ট্রিমলাইনটা কি হবে, এখানে শুরুতেই আমার দেওয়া আছে এ, এটাই হবে। এটা কিন্তু আমার বার্নালি ইকুয়েশন না, এটাও না, এটাও না। আচ্ছা, হরিজন্টাল ফ্লো এর ক্ষেত্রে তাহলে এটা কি হবে, কনস্ট্যান্ট হবে। যদিও এটা আমার কি থাকতে পারে না, পরীক্ষার খাতায় লেখা নাও থাকতে পারে, ঠিক আছে। সেক্ষেত্রে আমরা কি লিখবো, এ সমান সমান এটা। আচ্ছা, আর এটা ওই যে অ্যাপ্লিকেশন, যে আমি যে উদাহরণ তিনটা দিয়েছিলাম ওই উদাহরণ দিয়ে সেটা থেকে দিয়েছিলাম যে উপরের তিনটাই আমার কি করে অ্যাপ্লাইড। আচ্ছা, ধন্যবাদ।